স্বাধীনতা দিবসের আগেই কাশ্মীরে জঙ্গি হামলা। পেহেলগাঁও হামলার পর ফের একবার অশান্ত কাশ্মীর। পরিচয় জেনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বেছে বেছে গুলি করা হয়েছে দুজন পরিযায়ী শ্রমিককে। আর এখানেই প্রশ্ন উঠছে, কাশ্মীর কি তবে আবার তার পুরনো অতীতে ফিরছে? দেশের নিরাপত্তা কি তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে? স্বাধীনতা দিবসের আগেই একদিকে যখন বর্ধমান থেকে জৈশ ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর হামিম মণ্ডলকে আটক করা হলো, ঠিক তারপরেই কাশ্মীরে ঘটে গেল জঙ্গি হামলা। তবে কি এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে, নাকি এর পিছনে চালানো হচ্ছে কোনো বড় কর্মকাণ্ড? চলুন আজকের ভিডিওতে এর চুলচেরা বিশ্লেষণ করা যাক। নমস্কার, আমি কুন্তল আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। প্রথমেই জেনে নেওয়া যাক গত 31শে জুলাই ঠিক কি ঘটেছিল কাশ্মীরে। দেখুন, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার একটি ইটভাটায় কাজ করছিলেন ছত্তিশগড়ের দুইজন পরিযায়ী শ্রমিক দীপক রাত্রে এবং ভূপেন্দর কুমার। প্রাথমিক তদন্ত অনুযায়ী সশস্ত্র জঙ্গিরা সেখানে পৌঁছে তাদের পরিচয় যাচাই করার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। অর্থাৎ এই জঙ্গি হামলায় দুজন শ্রমিকই মারা গেছেন। আর এই ঘটনার পরেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। হামলাকারীদের খুঁজে বের করতে একাধিক জায়গায় সার্চ অপারেশনও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে এই ঘটনাকে শুধু একটা বিচ্ছিন্ন জঙ্গি হামলার ঘটনা হিসাবে দেখলে ভুল হবে, কারণ গত কয়েক বছরে কাশ্মীরে বারবার এই ধরনের একটা প্যাটার্ন সামনে এসেছে, যেখানে কাশ্মীরে কাজে আসা শ্রমিকদের বারবার টার্গেট করা হয়েছে। কি সেই প্যাটার্ন? চলুন একবার সেই প্যাটার্নটা দেখে নেওয়া যাক। 2021 সালে এই কুলগামেই বিহারের দুজন পরিযায়ী শ্রমিককে তাদের ভাড়া বাড়িতে ঢুকে হত্যা করা হয়। তবে এরপরে পরিযায়ী শ্রমিকের ওপর হামলার ঘটনা সেইভাবে আর দেখা যায়নি। কিন্তু 2024 সালে ফেব্রুয়ারি মাসে পাঞ্জাবের দুজন পরিযায়ী শ্রমিককে শ্রীনগরে গুলি করে হত্যা করা হয়। অক্টোবরে গান্ধারবালের টানেল কনস্ট্রাকশন সাইটের কাছে 6 জন পরিযায়ী শ্রমিক এবং একজন ডাক্তারকে হত্যা করা হয়। আর এইভাবেই 2024 সালে মোট চারবার এই ধরনের ঘটনা সামনে আসে। এছাড়াও পর্যটনের ওপর তো হামলার ঘটনা প্রায়শ লেগেই রয়েছে। তার মধ্যে গত বছরের পেহেলগাম হামলার 22 জনের মৃত্যুর ঘটনার স্মৃতি এখনও আমাদের টাটকা রয়েছে। আর এবার ফের 2024 সালে একইভাবে টার্গেট করা হলো ছত্তিশগড়ের দুজন পরিযায়ী শ্রমিককে। খেয়াল করে দেখুন, ঘটনাগুলো আলাদা আলাদা সময় ঘটেছে, আলাদা জেলায় ঘটেছে, কিন্তু একটি বিষয় বারবার একইভাবে সামনে এসেছে, টার্গেট পরিযায়ী শ্রমিক বা পর্যটক। তাহলে এখন প্রশ্ন হলো, বারবার কেন এই ধরনের পরিযায়ী শ্রমিকদের বেছে নেওয়া হচ্ছে এবং কারা এই ঘটনাটা ঘটাচ্ছে? কাশ্মীরের কুলগামের এই ঘটনায় কাশ্মীরের সক্রিয় লস্কর-ই তৈবার একটি সংগঠন টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রাথমিকভাবে এই ঘটনার সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি এই লস্কর-ই তৈবার সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে, ফলে এই কর্মকাণ্ডের পিছনে আসল মাস্টার মাইন্ড কিন্তু খোদ পাকিস্তান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কেন আবার কাশ্মীরে জঙ্গি হামলা চালাচ্ছে? পেহেলগাঁও হামলার প্রতিক্রিয়া হিসাবে অপারেশন সিঁদুরের কথা কি তাহলে পাকিস্তান এখন ভুলে গেছে? আর এর থেকেও এখন সবথেকে বড় প্রশ্ন, যে বেছে বেছে কেন এই পরিযায়ী শ্রমিককেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হচ্ছে? দেখুন, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই লাস্ট কয়েক বছরে ভারত সরকার কাশ্মীরকে ডেভেলপ করার জন্য ক্রমাগত সেখানে কাজ করে যাচ্ছে। চেনা ব্রিজ থেকে শুরু করে অটল টানেল এবং হাইওয়েও তৈরি করছে, এবং এখনও কাশ্মীরের রেলপথ সহ প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। আর এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদেরই বেছে বেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হচ্ছে, যাতে কাশ্মীরের উন্নয়ন মাঝ রাস্তায় আটকে যায় বা থেমে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মরিয়া হয়ে কাশ্মীরের উন্নয়ন থামাতে চেষ্টা করছে পাকিস্তান? এই হামলার মাধ্যমে পাকিস্তান ঠিক কী বার্তা দিতে চাইছে? প্রথমত, পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্য ছিল দেখানো
যে জম্মু কাশ্মীরের যে কোনো প্রান্তে তারা অনুপ্রবেশ করে হামলা চালাতে পারে। দ্বিতীয়ত, এই হামলার পিছনে পাকিস্তানের অভ্যন্তরীণ চাপ একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে, অন্যদিকে বালুচিস্তানে বিএলের ক্রমবর্ধমান তৎপরতা পাকিস্তানের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনো না কোনোভাবে পাল্টা বার্তা দিতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে, যে কারণেই এখন আমরা এই জঙ্গি হামলাগুলো দেখতে পাচ্ছি। তৃতীয়ত, ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার পর থেকেই পাকিস্তান আন্তর্জাতিক মহলে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে ভারত নাকি এখন জলকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। কিন্তু ভারত তার অবস্থান কখনো বদলায়নি আর ভবিষ্যতেও বদলাবে না। সেই পেহেলগাঁও হামলার সময় থেকেই দিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার। অর্থাৎ সীমান্ত পারে সন্ত্রাসবাদ চলতে থাকলে স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয়। আর বর্তমানে পাকিস্তান সেই চাপের জবাব দিতেই আবারও সন্ত্রাসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার পথ বেছে নিয়েছে। এছাড়াও এই হামলার আর একটা বড় উদ্দেশ্য ছিল কাশ্মীরের সম্পর্কে তৈরি হওয়া ইতিবাচক যে সমস্ত ধারণা তৈরি হয়েছে সেগুলোকে ধাক্কা দেওয়া। 2019 সালে 370 ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরে উন্নয়ন, পর্যটন এবং বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে। পাকিস্তানের লক্ষ্য সেই ধারণাগুলোকে প্রশ্নের মুখে ফেলা। আর তাই বারবার হামলার শিকার করা হয়েছে মূলত সাধারণ মানুষ এবং ভিন রাজ্যের শ্রমিকদের বা পরিযায়ী শ্রমিকদের। কারণ সেনাবাহিনীর ওপর হামলার চেয়ে সাধারণ নাগরিকের ওপর হামলা অনেক দ্রুত আতঙ্ক ছড়ায় এবং সব মানুষের মনে একটা ভয় তৈরি হয় এবং সেই ভয়ের প্রভাব সরাসরি পড়ে পর্যটনের ওপর। দেখুন, 31শে জুলাইয়ের ঘটনা কিন্তু একদিনে ঘটেনি। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান ভারতের নিরাপত্তা বলয় ভেদ করতে বহুবার চেষ্টা চালাচ্ছিল এবং এই হামলায় তারা সফল হয়েছে। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, পেহেলগাঁও হামলার পর বা সম্প্রতি কুলগামের ঘটনা সামনে আসার পর আপনি কি এই মুহূর্তে কাশ্মীরে ঘুরতে যাবেন? নিশ্চয়ই যাবেন না, কারণ আপনার মনেও একটা ভয় কাজ করবে এবং সেই ভয়টা একইভাবে আরও পর্যটক বা পরিযায়ী শ্রমিকের মধ্যেও কাজ করবে, যা সরাসরি সেখানকার উন্নয়ন বা নিরাপত্তায় প্রভাব ফেলবে। অন্যদিকে কুলগামে জঙ্গি হামলা এমন একটা সময় ঘটেছে যখন আর কিছুদিন পরেই রয়েছে 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস। প্রতি বছর এই সময়ে জম্মু কাশ্মীর সহ গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়, সীমান্তে নজরদারি বাড়ানো হয়, গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য জঙ্গি নাশকতা ঠেকাতে বিশেষ অভিযান চালায় এবং সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। আর ঠিক এমন এক সময় কুলগামের এই হামলার ঘটনা এখন সামনে আসছে। এর পাশাপাশি আরও একটা বিষয়ে আমাদের নজর রাখা জরুরি। এই 31শে জুলাই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকেই জৈশ-ই মহম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হামিম মণ্ডল নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঝাড়খণ্ড থেকেও অর্পিতা সরকার নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই গ্রেপ্তার করা এবং কুলগামে হামলার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র এখনো পর্যন্ত তদন্তে উঠে আসেনি, তবুও সময়ের দিক থেকে এই দুটি ঘটনায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় সংস্থাগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এখানেই একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে, স্বাধীনতা দিবসের আগে এই হামলা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে জনমানুষের মনে আতঙ্ক তৈরি করা একটা প্রধান উদ্দেশ্য? দেখুন, এখনই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তবে ইতিহাস বলছে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের আগে এই জঙ্গি সংগঠনগুলো প্রতীকী বা সিম্বলিক হামলার মাধ্যমে বড় বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আর এই তদন্তের অগ্রগতি এবং নিরাপত্তা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে এখন সেটাই বলে দেবে কুলগামের এই হামলা শুধুই কি একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, নাকি আরও কোনো বড় পরিকল্পনার অংশ ছিল। অন্যদিকে ভারত কিন্তু আগে থেকেই একটা ঘোষণা করে রেখেছে, এনি অ্যাক্ট টু বি টেরর উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। অর্থাৎ প্রতিটি বড় সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধের সমতুল্য হিসাবে দেখবে ভারত। তাহলে এবার ভারতের প্রতিক্রিয়া কি হতে চলেছে এক্ষেত্রে? ভারত কি এই জঙ্গি হামলার পাল্টা অ্যাটাক শুরু করবে? এখন সেটাই দেখার পালা। আপনাদের কি মনে হয়
এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া জরুরি নাকি কাশ্মীরের ডেভেলপমেন্টে মনোযোগ দেওয়া জরুরি? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।